আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আন্তরিকভাবে দুঃখিত ১০ মিনিট দেরি করার জন্য। প্লিজ আমরা শুরু করি আরকি, হ্যাঁ? ধন্যবাদ সবাইকে। টু জয়েন দ্য ক্লাস। এর বলো প্রত্যেকটা নাম্বারে একটু ফোন দিতে। আচ্ছা, ওকে। আসেন শুরু করে দেই, হ্যাঁ? আমরা আজকে কথা বলব হচ্ছে প্রিপোজিশন নিয়ে। উই আর টকিং অ্যাবাউট প্রিপোজিশন। প্রিপোজিশন 01, ওকে? তামান্না আপু ভালো আছেন? আচ্ছা, থ্যাংক ইউ আপু। সঙ্গ দেন, ভাল লাগে। ওকে, আমরা লেট গেট স্টার্ট। আচ্ছা, বাস্তবতা হচ্ছে আমি আপনাকে বলি, হ্যাঁ, নতুন ক্যামেরায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হইলো আমি আসলে একটা সুন্নতি খাবার খাই। সুন্নতি খাবার মানে এই সন্ধ্যায় আমি রাতের খাবার খেয়ে ফেলি। এতে করে আপনার ডায়াবেটিস ঝুঁকিটা কমবে আরকি, হ্যাঁ? কেননা আপনার রাত ১১টায় ১০টায় খাই। এতে করে ডায়াবেটিসের রিস্কটা বাড়ে। কেননা এটা হজম হতে সময় লাগে এবং ভোরবেলা দেখবেন আপনার গ্যাসের প্রবলেম তৈরি করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সন্ধ্যায় খেয়ে ফেলা, এশার আগে খেয়ে ফেলা। এরপরে এশার নামাজ পড়ে আপনি আনলিমিটেড কি বলে হচ্ছে ওই যুগে যেটা হইতো সুন্নাত আদায় করতো অথবা আপনি নফল আদায় করেন আনলিমিটেড। খাবারটা দেখবেন অটোমেটিক হালকা হয়ে যাবে। সো আমি যদি এখন থেকে আগামী ৪ ঘন্টা বকবক করি, যা খাইছি অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। খুব রিল্যাক্সে ঘুম দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে প্রিপোজিশন নিয়ে কথা বলবো। আপনি প্রশ্ন করতে পারেন, স্যার নাউন হলো, প্রোনাউন হলো, ডিটারমিনার হলো, এরপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আইডেন্টিফিকেশন এর আরো কিছু ক্লাস আমি ২-১ টা নিব। এরপরে সরাসরি কেন প্রিপোজিশন? এই কারণে প্রিপোজিশন এই কারণে প্রিপোজিশনে প্রাইমারিতে প্রশ্ন এ যাবৎকালে আপনি যদি প্রশ্ন ব্যাংক দেখেন অধ্যায় ভিত্তিক 169। সো এটার উপর আমরা একটু স্পেশাল ফোকাস দিব ইনশাআল্লাহ। লাস্ট ইংরেজি ক্লাস টেলিগ্রামে পান নাই খন্দকার? থ্যাংক ইউ শারমিন। এটা পান নাই, এটা ফেসবুক গ্রুপে আছে, আমি অ্যাডমিনকে বলে দিব। আচ্ছা যাই হোক, আসেন আমরা কথা না বাড়াই, শুরু করি। হেডলাইন দেন সবাই প্রিপোজিশন। আচ্ছা নিচে লেখেন প্রি মিন্স, লেখেন প্রি মিন্স বিফোর। প্রি মিন্স বিফোর আর লেখেন হচ্ছে পজিশন। পজিশন মিন্স দা প্লেস। পজিশন মিন্স হচ্ছে দা প্লেস। খেয়াল করে দেখেন, প্রি মিন্স বিফোর, পজিশন মিন্স দা প্লেস। আচ্ছা, প্রিপোজিশন মিন্স প্রেপোজিশন। প্রিপোজিশন মিন্স the place before. প্রিপোজিশন মিন্স the place before. খেয়াল করে দেখেন। হ্যাঁ, ঈশ্বর জাহান আমার মনে ছিল না, এটা গতকাল দিতে চাইছিলাম। গতকালকে আমার আসলে খুব খারাপ সময় যাচ্ছে। আমার নানি গতকালকে স্ট্রোক করে মেডিকেলে ভর্তি হয়েছে, এখন আইসিইউতে আছে। দোয়া চাই। এই জন্য বোন মনে ছিল না, আমি ইনশাল্লাহ সামনের দিনে দিয়ে দিব, হ্যাঁ? কালকে আমার অ্যাডমিনকে বলে দিব। আচ্ছা আসো, প্রিপোজিশন মিন্স দা প্লেস বিফোর। আচ্ছা, প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন কারো পূর্বে বসে না পরে বসে? প্রিপোজিশন কারো না কারো পূর্বে বসে। তাহলে যেটা লিখবা সেটা হচ্ছে লেখো প্রিপোজিশন, প্রিপোজিশন যার 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 পূর্বে বসে। লেখো প্রিপোজিশন যার যার পূর্বে বসে। আচ্ছা, খাতার মাঝখানে যদি একটু পারো বড় করে লেখো প্রিপোজিশন। প্রিপোজিশন প্লাস লেখো নাউন অবলিক প্রোনাউন, প্রোনাউন অবলিক জেরান। প্রিপোজিশন মূলত এই তিনজনার পূর্বে বসে। প্রিপোজিশন যার যার পূর্বে বসে, একটা হচ্ছে তোমার নাউন, একটা প্রোনাউন, আর একটা হচ্ছে জেরান। লেখো প্লিজ। আগে ভালো ছিল, দরকার নেই তো। প্রিপোজিশন যার যার পূর্বে বসে, একটা হচ্ছে নাউন, আর একটা প্রোনাউন, আর একটা হচ্ছে তোমার জেরান। এটাই বেস্ট, থাক, এটা থাক, সফট থাক, এত অ্যাগ্রেসিভ দরকার নেই, চোখের ক্ষতি হবে। আচ্ছা, গৌতম বালা টেবিল চেয়ারে বসে যদি ক্লাস করো তো করো, না হলে দুষ্টামি করো না, হ্যাঁ? তাহলে প্রিপোজিশন যার যার পূর্বে বসে মানে প্রিপোজিশনের পরে তাহলে যারা যারা বসে। আগে ভালো ছিল, এখন আবার ওই যে ইয়ে, মুখের উপর আলো পড়তেছে, ফোকাস আসতেছে।
আচ্ছা, তাহলে প্রেপোজিশন যার যার পূর্বে বসে, একটা হচ্ছে নাউন, একটা প্রোনাউন আর একটা জেরান। নাউনেরই কাছের সমগোত্রীয়, সেটা হচ্ছে তোমার লেখো নাউন প্লাস, নাউন প্লাস অথবা হচ্ছে তোমার নাউন ফ্রেজ। সবই নাউন, প্রোনাউনও নাউন, জেরান্ডও নাউনেরই কাজ করে, নাউন ক্লজও নাউনের কাজ করে অ্যাজ এ ফাংশন, নাউন ফ্রেজও নাউনের মতো কাজ করে। এটা হচ্ছে বাস্তবতা। তাহলে প্রেপোজিশন বেসিক্যালি টোটাল 5 জনের আগে বসতে পারে, একটা নাউন আর একটা প্রোনাউন, একটা জেরান, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও, অনেকে পায় না বলে লাইভ ক্লাসে কম হয়। আচ্ছা, কথা বুঝাইতে পারছি ভাই বোনেরা? আচ্ছা গেল। এবার যে বিষয়টা লিখবা সবাই বিশেষ দ্রষ্টব্য দিয়ে, গুরুত্বপূর্ণ যে বিষয়টা লিখবা, লেখো আমরা যাদেরকে আমরা যাদেরকে ছোটবেলা থেকে আমরা যাদেরকে ছোটবেলা থেকে প্রেপোজিশন হিসাবে আমরা যাদেরকে ছোটবেলা থেকে, হ্যাঁ সমস্যা নেই, প্রেপোজিশন হিসাবে চিনি, এদেরকে প্রেপোজিশন বলার শর্ত হলো, এদেরকে প্রেপোজিশন বলার শর্ত হলো এদের এদের পরে থাকবে একটি নাউন অবলিক, এই প্রদীপ চানো তো, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, প্রোনাউন অথবা জেরান। প্রেপোজিশন বলার শর্ত হলো এদের পরে থাকবে একটি নাউন অথবা প্রোনাউন অথবা জেরান। এমএস আইডি থেকে আপনি কি লিখতেছেন না শুধু তাকিয়ে আছেন? প্রেপোজিশন বলার শর্ত হচ্ছে এদের পরে থাকবে একটি নাউন অথবা প্রোনাউন অথবা জেরান। পানি দাও। আমরা যাদেরকে প্রেপোজিশন হিসেবে চিনি, এদেরকে প্রেপোজিশন বলার শর্ত হচ্ছে এদের পরে থাকবে একটি নাউন অথবা প্রোনাউন অথবা জেরান। আপনার সামনে ছোটবেলা থেকে বেড়ে ওঠা কোন একটা হিন্দু ভাই বোনকে আপনি যদি, বা কোন একটা বোনকে, ভাই না, কোন একটা হিন্দু বোনকে যদি বিবাহিত বলতে চান, তো ওর মাথায় থাকতে হবে সিঁদুর। ঠিকভাবে যাদেরকে ছোটবেলা থেকেই প্রেপোজিশন হিসেবে চেনেন, এদেরকে প্রেপোজিশন বলার শর্ত হচ্ছে এদের পরে থাকতে হবে একটা নাউন অথবা প্রোনাউন অথবা জেরান। আচ্ছা, এবার লেখেন এদের পরে, লেখেন এদের পরে যদি একটি নাউন অবলিক প্রোনাউন অবলিক জেরান না থাকে, নাউন অবলিক প্রোনাউন অবলিক জেরান না থাকে, তবে তবে ওই প্রেপোজিশনটি হবে অ্যাডভার্ব। ওই প্রেপোজিশনটি হবে অ্যাডভার্ব। মনে আছে বলছিলাম প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ক্লাসে আমরা এমন একটা নিয়ম পড়েছিলাম, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। ইয়েস, তাহলে যেহেতু এই ব্যাপারটা তোমরা জানো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে সেই আগের বাক্যটাই তোমরা লিখতে পারো, আমার কোনো আপত্তি নাই। যে প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়, প্রেপোজিশন একা থাকলে বাচ্চারা কি হয়? অ্যাডভার্ব হয়। কথা কি বুঝছো বাচ্চারা? তাহলে এটা আমি এটা এটা তাহলে যেহেতু আমি নিয়মটা ইতিমধ্যে তোমাদের পড়াইছি, তাহলে এইটার আর কোনো আমি উদাহরণ তোমাদের দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি না। নাম্বার ওয়ান। নাম্বার টু যে বিষয়টা, আমাকে 1 মিনিট সময় দিবা। নাম্বার টু যে বিষয়টা, সেটা হইল, আমাকে একটু 1 মিনিট সময় দিবা প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, পেয়ে গেছি।
হ্যাঁ, ওটা কি মানে কি কি কাজ, কাজের তো আমাকে ইয়ে দিবে না, সেই কাজে এত টাকা, এই কাজে এত টাকা। হ্যাঁ, কত টাকা? ওটা আমাকে একটা ইয়ে দিবে না, ভাউচার দিবে না? ও বাবা, এটা 1500। হুম। আচ্ছা, আসতে বলো, দিচ্ছি। আচ্ছা, ও তো তুমি দাও। আচ্ছা, এবার এই যে দেখেন প্রেপোজিশনের তালিকা, হ্যাঁ অনেক কষ্ট হলো বের করতে। এই তালিকা থেকে সত্যি কথা হচ্ছে প্রতি বছর প্রশ্ন হয়। এখন এখানে দুটা রাস্তা, এক আপনারা তুলবেন, অথবা দুই হইলো, 2 নম্বর বিষয়টা যেটা হইলো সেটা হচ্ছে এই তালিকা তোলার জন্য একটা জায়গা ফাঁকা রাখবেন, আমি পিডিএফটা দিব, সেই তালিকাটা তুলবেন। সেটাও একটা বিষয়, কারণ আমি প্রত্যেকটা প্রিপোজিশন নিয়ে আলাদা আলাদা ব্যাখ্যা দিব। আমাকে জানান একটু কমেন্ট বক্সে কোনটা করবেন, এখন তুলবেন না এখন শুধু দেখবেন, বলেন। কারণ এখন তুললেন, তোলার পরে ফাঁকা রাখলেন না, আমি কিছু তথ্য দিলাম, আপনি বিপদে পড়বেন। পিডিএফ তো অবশ্যই পাবেন, প্রিপোজিশনের পিডিএফটা অবশ্যই পাবেন, টেনশন নিয়েন না। আচ্ছা, বই 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 না না, বই তো বই, হ্যান্ড নোট তো হ্যান্ড নোট। এটা আমার পার্সোনাল হ্যান্ড নোট, এটা আমার পার্সোনাল হ্যান্ড নোট, এটা দিয়ে তো আর আমি লেকচার শিট বানাবো না, দিস ইজ মাই পার্সোনাল অ্যাসেট। হ্যাঁ, সেখানেও দেয়া আছে। আচ্ছা, এখন দেখেন এখানে যতগুলো তালিকা দেয়া আছে সেখানে একেবারে নতুন নতুন কিছু প্রেপোজিশন আছে। তার মধ্যে দেখেন একটা আছে হচ্ছে আফটার। আফটার আছে, এরপরে আপনি পাবেন হচ্ছে বিফোর, এই যে দেখেন আছে বিফোর। আফটার আছে, বিফোর আছে, এই যে দেখেন আছে হচ্ছে সিন্স। ভালো করে খেয়াল করেন, সিন্স। আপনি কি জানেন ভাই, আমি যদি আপনাকে বলি এই যে অ্যাজ, বাস্তবতা হচ্ছে অ্যাজ, এই অ্যাজ একটা প্রেপোজিশন, এটা কি আপনি জানেন? আজীবন আপনি শিখাইছেন অ্যাজ একটা কনজাংশন, আমিও জানি অ্যাজ একটা কনজাংশন, কিন্তু সত্যি কথা ভাই, অ্যাজ একটা প্রেপোজিশন। আবার বলতেছি, অ্যাজ একটা প্রেপোজিশন। খুব ভালো করে মনে রাখবেন, অ্যাজ, অ্যাজ মানে হচ্ছে যখন, অ্যাজ মানে হচ্ছে কারণ, অ্যাজ মানে হচ্ছে যেহেতু, এই অর্থে কনজাংশন। এগুলো ছোটখাটো নোট দিতে পারেন। কিন্তু অ্যাজ, অ্যাজ হিসেবে, হিসেবে অর্থে প্রেপোজিশন, অ্যাজ হিসেবে অর্থে প্রেপোজিশন। আমি যদি বলি বাবা হিসাবে, বাবা হিসাবে অ্যাজ এ ফাদার, মা হিসাবে অ্যাজ এ মাদার, নেতা হিসাবে অ্যাজ এ লিডার, আপনি চাইলে এগুলো তুলতে পারেন, আমার আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় কি, প্রেপোজিশনের তালিকাটা পরে সুন্দর করে তুলবেন, নোট করবেন, তুলবেন, নোট করবেন, এটা আরো ভালো হবে। হুম। এখন শুধু একটু শোনেন, পরের বার যখন এই ক্লাসটা আবার এই 10 মিনিট দেখে নেবেন, হ্যাঁ, তখন আমার মনে হয় আরো ভালো হবে। সাগরিকা, একটা বিষয় মনে রাখো, সবকিছু স্ক্রিনশট দিয়ে রাখতে হয় না। তোমাদের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? তোমরা ইমোশনাল রিলেশন গুলোরে খুব বেশি সংরক্ষণ করতে চাও, আর এইগুলো জীবনের পরবর্তীতে কাঁটা হয়ে দাঁড়ায়। জন কিটসের একটা বিখ্যাত উক্তি আছে, মনে রেখো, এভরি এভরি টাচ হ্যাজ এ মেমোরি, এভরি টাচ হ্যাজ এ মেমোরি, এই বিখ্যাত উক্তি লিখছিলেন জন কিটস। সত্যি তাই, প্রত্যেকটা স্পর্শের একটা স্মৃতি আছে, আর এইটাই তোমাকে আজীবন এই ভুগে বেড়াইতে হবে, বয়ে বেড়াইতে হবে। কোনো একটা বটতলা, যেখানে তুমি তোমার প্রিয় মানুষের হাত ধরে গেছিলা, এরপরে প্রিয় মানুষ চলে গেছে, বটতলা রয়ে গেছে, স্মৃতি রয়ে গেছে, স্বামীরে নিয়ে যাচ্ছ, ওই জায়গায় যাওয়ার পরে ওই স্মৃতিগুলো ভেসে উঠতেছে, স্বামী মনে করতেছে আমার সাথে ঘুরতে বের হইয়া কত আনন্দে আছো, কিন্তু ওই স্মৃতি তোমারে ভিতরে ভিতরে পুড়াইয়া শূন্য বানাই দিতেছে। এই কারণে সবকিছুর স্ক্রিনশট রাখতে হয় না শোনা, আমি স্ক্রিনশটে বিশ্বাসী না, কথা বুঝতেছো? যাই হোক, আমি সত্যি কথা বলি, এই জন্য আমাকে খুব একটা মানুষ পছন্দ করে না, খুব একটা মানুষ পছন্দ করে না, সত্যি করে না। হয়তোবা তোমরা অনেকে করো না, শালা বেশি বকে, এত বকে গে, খালি একটু পড়াবে। কিন্তু আমি এরকমই একটু বেশি বকি আর কি। তা আমি বলতেছি, খেয়াল করে দেখো, এভরি টাচ হ্যাজ এ মেমোরি। অ্যাজ ভালো করে খেয়াল করে দেখো, অ্যাজ, অ্যাজ যখন, কারণ, যেহেতু অর্থে কনজাংশন, অ্যাজ হিসেবে অর্থে প্রেপোজিশন। দেখো আমি তোমার একটা সহজ কথা বলি, চটকদার বিজ্ঞাপন দিয়ে ভর্তি করে সার্ভিস দেওয়ার, না দেওয়ার মানসিকতা কোনোভাবেই আমার নাই। আমি খুব সরল সাদা স্বাভাবিক, খুব অল্প টাকায় তোমাদের পড়াইতেছি, এবং সর্বোচ্চটা দিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করবো আর কি, এটাই বাস্তব। আই লাভ ইউ। আচ্ছা, এবার দেখো, এবার যেটা বলতেছি সেটা হচ্ছে এখানে কিছু হাই ফ্রিকোয়েন্সি একটা আছে, যেটা বলতেছিলাম আফটার, আফটার, এরপরে দেখো এখানে বললাম হচ্ছে তোমার বিফোর, এরপরে হচ্ছে তোমার সিন্স। এদের ব্যাপারে একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে আফটার,
আফটার, এর পরে হচ্ছে বিফোর, এটা মনে রাখবা। এর পরে হচ্ছে সিন্স। এদের ব্যাপারে একটা চূড়ান্ত কথা বলি, আজীবন তোমাদের কাজে দিবে। খুব ভালো করে মনে রাখবা, এরা একা থাকলে, এরা 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 মনে রাখবা, এরা এরা একা একা থাকলে, এরা একা থাকলে মনে রাখবা অ্যাডভার্ব। এরা একা থাকলে অ্যাডভার্ব। এরা একা থাকলে কি রে? অ্যাডভার্ব। আমি ওই টেবিলটার ব্যাখ্যা দিচ্ছি, যে এই টেবিল থেকে প্রত্যেকটা কোথাও না কোথাও, কোথাও না কোথাও প্রশ্ন হয়। সিন্স, আফটার, বিফোর, এরা একা থাকলে অ্যাডভার্ব। দেখো তোমাদের ওই জাতীয় প্রশ্ন এখন আর আসবে না, যে ছোট স্থানের পূর্বে অ্যাট, বড় স্থানের পূর্বে ইন, বাংলাদেশ বড় ইন, তারপরে জেলা ছোট অ্যাট, এই জাতীয় প্রশ্ন আসার দিন আর নাই। এই জন্য বলতেছি একদম সাইন্টিফিক হইতে কথাগুলো শোনো। আফটার, বিফোর, আমি তাকে পূর্বে দেখেছি। আই হ্যাভ সিন হিম বিফোর। ধরো তোমার জন্য বিয়ে ঠিক হয়েছে, এরপরে দেখা দেখি, তখন তুমি বলতেছো আম্মা আম্মা, আমি তো এই হালারে দেখছি আগে, বোঝেন নাই? তাহলে আই সিন হিম বিফোর। এরপরে এদের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে, এরা প্রেপোজিশন। এদের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে, বসো এক মিনিট, এদের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে, এরা প্রেপোজিশন। আবারও বলতেছি, এদের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে, এরা হচ্ছে তোমার প্রেপোজিশন। এদের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে, এরা কি? প্রেপোজিশন। আর খুব ভালো করে মনে রাখবা, এদের পরে যদি একটা সাবজেক্ট থাকে, এরপরে কি থাকে? ভার্ব। এরা হচ্ছে কনজাংশন। এটাই বাস্তব। মাল্টি ডাইমেনশনাল ব্যাপার স্যাপার আছে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস আমি তোমাদের শিখাইছি। আইডেন্টিফিকেশন পার্টস অফ পিস তোমাদের শিখাইছি, কথা কি বুঝতেছো কিনা? আরে দুষ্টামি করছি সাগরিকা, তুমি আবার সিরিয়াস হয়ে না রে বোন। আর স্ক্রিনশট বললা তো, তাই তো দুষ্টামি করলাম। সবকিছুতে এত সিরিয়াস কাঞ্চন হয়? ক্লাসে হবা ইলিয়াস কাঞ্চন, ক্লাসে কখনো সিরিয়াস কাঞ্চন হবা না। ক্লাসে সিরিয়াস কাঞ্চন হবা পড়ার ব্যাপারে, ইলিয়াস কাঞ্চন হবা এই মজা করবা। তাহলে এবার আমি 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 যদি বলি, খেয়াল করে দেখো, আমি উদাহরণ দিতেছি তোমাদের। সেটা হলো, দেখো, আই 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 স আই স হিম আই স হিম বিফোর। তোমারে যদি প্রশ্ন করে, হেরে বিফোর কোন পার্টস অফ পিস, তাহলে তুমি বলবা অ্যাডভার্ব। ঠিক আছে না? তাহলে বলবা অ্যাডভার্ব। এরপরে যদি বলি, আই আই স হিম আই স হিম বিফোর বিফোর দা বিফোর দা অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্টের পূর্বেই আমি তারে দেখেছিলাম, যে তোমার সাথে দেখা করার একটা কথা আছে। আই স হিম বিফোর দ্য অ্যাপয়েন্টমেন্টের পূর্বেই আমি তাকে দেখেছিলাম। তাহলে এই যে বিফোরটা, এই প্রথম যে বিফোরটা দেখতেছো, এই বিফোরটা প্রেপোজিশন, সরি অ্যাডভার্ব। এই বিফোরটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। এই বিফোরটা হচ্ছে এখন প্রেপোজিশন। আর একটা তো বিফোর তুমি জানো, যে আই স হিম বিফোর বিফোর আই কেম। আমি আসার আগেই তারে একবার দেখেছিলাম। আই স হিম বিফোর আই কেম। এই যে দেখো, বিফোরের পরে একটা কি আছে? বিফোরের পরে একটা সাবজেক্ট আছে, আর একটা ভার্ব আছে। এই বিফোর কনজাংশন। আর আমার তো মনে হয় বিফোর তুমি চেনো। ওই যে রোগী আসার আগে একবার ডাক্তার মরে, সরি, ডাক্তার আসার আগে রোগী আসা, দূর, ডাক্তার আসার আগে রোগী মরে, ডাক্তার আসার পরে রোগী মরে না? সেই বিফোর আফটার তো চেনো। ওই বিফোর আফটার কনজাংশন। বিফোর এবং আফটারের পরে যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে, এই বিফোরটাই হচ্ছে তোমার কনজাংশন। কথা কি বুঝছো? কি মাথায় ঢুকছে বাচ্চারা? আসো, আমি পুরো গল্পই তোমারে শোনাচ্ছি। এরপরে আসো কি বলতেছে, দেখো আছে এখানে, এখানে আছে দেখো হচ্ছে অ্যালং। অ্যালং মানে মনে রাখবে, অ্যালং মানে বরাবর। অ্যালং মানে কি রে? বরাবর। অ্যামাং মানে জানো দুইয়ের অধিক। অ্যামাং এটা প্রায়ই আসে, অ্যামাং মানে দুইয়ের অধিক, এক্সাক্ট 2.1। অ্যামাং মানে হচ্ছে দুইয়ের অধিক। আবারও বলতেছি, ওই যে ইয়েতে টেবিলে দিলাম,
অ্যামাং মানে হচ্ছে তোমার দুইয়ের অধিক, অ্যামাং। অ্যামাং মানে হচ্ছে এই টাকাটা নিছো না, ওখানে দেখো না টাকা রাখছি, ওই যে এই যে মোবাইলের তলে, মোবাইলের তলে। হুম যাও। অ্যামাং মানে দেখো দুইয়ের অধিক, কথা কন না রে, অ্যামাং মানে দুইয়ের অধিক। আর এই যে বিটুইন বলে একটা শব্দ আছে, দেখো বিটুইন, বিটুইন মানে দুইজন। হুটতুলা রিক্সায় যখন দুইজন যাবে তখন হচ্ছে বিটুইন। যখন হুটতুলা রিক্সায় হুট তুলে দুইজন যাবে তখন মনে মনে বলবা বিটুইন যাচ্ছে। অ্যামাং মানে হচ্ছে দুইয়ের অধিক, অ্যামাং। অ্যামাং মানে কি রে, দুইয়ের অধিক, এক্সাক্ট 2.1। তোমার বিয়ে খাইতে গেছি, ধরো জাসফাক জাফরান আমারে বিয়ে দাওয়াত দিছে ভুল করে, যদিও দিবে না। এরপরে ধরো গেছি আমি, আমার ওয়াইফ আর 0.1 আমার মেয়ে, মেয়ে 1, পুরো মানুষ না, তাও আমাদের তিনজনের মধ্যে অ্যামাং। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে অ্যামাং। এরপরে দেখো আছে খুবই হাই ফ্রিকোয়েন্সি একটা ভোকাবুলারি, তার নাম হচ্ছে অ্যামিড। হাই ফ্রিকোয়েন্সি অফ ভোকাবুলারি, অ্যামিড। আচ্ছা কি, আচ্ছা পরে যাও না, তুমি এমন করো কেন আকাশ? এরপরে কি বলছে দেখো, অ্যামিড, খেয়াল করে দেখেন অ্যামিড। আচ্ছা, অ্যামিড মানে হচ্ছে মধ্যে, আমার সংকটের মধ্যে, এই যে করোনা কালীন, কালীন বা মধ্যে। অ্যামিড মানে হচ্ছে মধ্যে, মধ্যে অথবা কালীন। অ্যামিড মানে মধ্যে বা কালীন, আমার করোনা কালীন। তাহলে করোনা কালীন, অ্যামিড দ্য প্যান্ডামিক, আমার সংকটকালে, আমার পরীক্ষা চলাকালে। অ্যামিড মাই এক্সাম। অ্যামিড এবং আরেকটা আরেকটা আছে, এই যে দেখো ডিউরিং। ডিউরিং মানে হচ্ছে কালীন, ডিউরিং মানে কালীন, ডিউরিং মাই এক্সাম। ডিউরিং মাই প্রপার্টি, আমার 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 হাই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এগুলো আপার লেভেলের। এগুলো দিয়ে তুমি কখনো ফ্রি হ্যান্ডে কোনোদিন বাক্য লিখছো? কোনোদিন পাঠাইছো? এমনিতেই মেসেজ পাঠাও, আমার এক্সাম চলাকালে ফোন দিও না, কিন্তু কখনো এরকম লিখছো ডিউরিং মাই এক্সাম প্লিজ নেভার কল মি? হেরে, এভাবে প্রেম করছো? জীবনেও না। এগুলো হাই ফ্রিকোয়েন্সি। কথা বোঝে না পোলামান, খালি প্রশ্ন করে, হাই ফ্রিকোয়েন্সি বোঝে না। আমি এগুলো হায়ার লেভেল, এগুলো এগুলো আইএলটিএস এর টপ লেভেলের ভোকাবুলারি। এগুলো বড় বড় পত্রিকা ইউজ করে। ডিউরিং প্যান্ডামিক, ডিউরিং প্রভার্টি, ডিউরিং পলিটিক্যাল ক্রাইসিস, ডিউরিং অ্যাটাক অন গাজা, গাজাতে যে মানে আক্রমণ চলাকালীন সময় অনেক শিশু মারা যাচ্ছে, ডিউরিং অ্যাটাক অন গাজা। ডিউরিং মাই আনএমপ্লয়মেন্ট, আমার চাকরি চল, আমার বেকারত্বে, আমার বেকারত্ব চলাকালীন সময় নীলিমা আমার হাত ছেড়ে চলে গেছে, নীলিমা লেফট মাই হ্যান্ড। কথা বোঝো নাই? মাথায় ঢোকে না, ঢোকে না। এর নাম হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। কারণ এগুলো দেখো নাই বলে এগুলো তোমার থেকে উঁচা, তুমি যারা দেখতে পাও না সেই হাই। হাই মানে উঁচা, হাই ফ্রিকোয়েন্সি, বাট এবার ওইদিকে না যাই। এরপরে দেখো, এরপরে এখান থেকে অ্যাজ থেকে শুরু করে অ্যাজ টু থেকে অ্যাজ অফ, এগুলো হাই ফ্রিকোয়েন্সি। এগুলো কখনো তুমি ইউজ করতে দেখো না, এগুলো ইংলিশ পত্রিকা দেখলে পারবা, এগুলো তোমাদের জন্য লাগবে না। এগুলো রিটেন পার্টের জন্য গুরুত্বপূর্ণ, সো তোমাদের এগুলো পড়ার দরকার নাই। এরপরে দেখো আছে বিহাইন্ড। বিহাইন্ড, বিহাইন্ড মানে তো তুমি জানো, বিহাইন্ড। বাই নিয়ে আমরা স্পেশাল ট্রিটমেন্ট কথা বলবো। বাই, বাইয়ের সঙ্গতপূর্ণ অনেকগুলো ব্যবহার আমরা শিখবো, ইনের অনেকগুলো ব্যবহার আমরা শিখবো। বিহাইন্ড মানে পিছনে পিছনে, বিহাইন্ড। বিটুইন মানে কয়জন, বিটুইন মানে কয়জন রে? দুইজন বলবি না, বলবি হুট তোলা রিক্সা। আর হুট তোলা রিক্সায় তিনজন চাইলেও যাওয়া যায় না, মানে সেম লেভেলের তিনজন চাইলেও তামান না, হুট তোলা রিক্সায় যাওয়া যায় না। কথা কি বুঝছো? খালি হাসলে হবে না, কথা তো সত্য। হুট তোলা রিক্সায় তিনজন যাওয়া যায় না। এরপরে, এরপরে কি বলছে দেখেন, বিনাত, বিনীত। বিনীত মানে হচ্ছে, বিনীত মানে একদম মনে রাখবা তলদেশে। বিনীত, বিনীত মানে কি রে? তলদেশে। আচ্ছা, বিনীত মানে কোন দেশে? তল দেশে। 2014 সালে কোপ সম্মেলনের আগে, জলবায়ু বিষয়ক যে সম্মেলন, এই সম্মেলনের আগে তৎকালীন মালদ্বীপের প্রেসিডেন্ট প্রতিবাদ জানিয়ে সমুদ্রের তলদেশে কাচের নির্মিত ঘরে উনি একটা প্রতিবাদ সমাবেশ করেছিলেন ওনার শীর্ষ মন্ত্রীদের সাথে নিয়ে, পুরো বিশ্বকে মেসেজ দিতে যে আপনারা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমান, না হলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে সবার আগে ডুববে হচ্ছে মালদ্বীপ। কেননা মালদ্বীপে 99% হচ্ছে তোমার পানি, 1% হচ্ছে স্থল। হট কেক, একটা হট কেক হচ্ছে তোমার ট্যুরিজমের জন্য। তো সেই দিন আমি একটা আর্টিকেল পড়ে, ওই আর্টিকেলে দেখছিলাম যে বিনিথ দ্য ওশান, সমুদ্রের তলদেশে, বিনিথ দ্য ওশান। এরপরে বাট, এই যে দেখো বাট, মামুর বেটা বাট, আমি জানি না কথা বলছে কিনা। বাটের অনেকগুলো ঢং, অনেকগুলো রূপ।
বাট খুব ভালো করে মনে রাখবা, ব্যতীত অর্থে। কি অর্থে? ব্যতীত অর্থে প্রেপোজিশন। আবারও বলতেছি, বাট টোটাল 6টা পার্টস অফ স্পিচের মতো কাজ করতে পারে। আমি জানি না প্রোনাউন ক্লাসে তোমাকে শেখানো হয়েছে কিনা। বাট বাট ব্যতীত অর্থে প্রেপোজিশন। আবারও বলতেছি, বাট ব্যতীত অর্থে প্রেপোজিশন। কি অর্থে? ব্যতীত। এখন 9-10 থেকে তোমরা বাট দেখলেই মনে করো কনজাংশন। ওরে পার্থক্য আছে না? বাট কিন্তু অর্থে কনজাংশন, কিন্তু বাট ব্যতীত অর্থে প্রেপোজিশন। এখন তোমার কাছে আমার একটা জানতে চাওয়া, সেটা হইল অল ওয়েন দেয়ার, অল ওয়েন দেয়ার বাট মি। তুমি আমারে বলো তো, সকলেই সেখানে গিয়েছিল কিন্তু আমাকে, না আমি ব্যতীত? বলো, সকলেই সেখানে গিয়েছিল কিন্তু আমাকে, না আমি ব্যতীত? তাহলে অবশ্যই আমি ব্যতীত, সকলেই সেখানে গিয়েছিল। এই বারটা হচ্ছে প্রেপোজিশন, মিটা হচ্ছে অবজেক্ট। শুধু কি তাই? ওই যে নাউনের ক্লাসে পড়ালাম, নান বাট আল্লাহ, আল্লাহ ব্যতীত, ক্যান হেল্প আস, আল্লাহ ব্যতীত কেউ আমাদের সাহায্য করতে পারবে না। এই যে দেখতেছো বাট, এই বাটটাও, এই যে দেখতেছো বাট, এই বাটটাও হচ্ছে তোমার, এই বারটা হচ্ছে প্রেপোজিশন। ইয়েস, এই জন্য বাট দেখলেই কনজাংশন ভাবা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এখান থেকে বেশি প্রশ্ন হয়। বাট বাট টোটাল 6টা পার্টস অফ স্পিচের মতো কাজ করতে পারে। বাট বাট ক্যান অ্যাক্ট 6 ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। বাট টোটাল 6টা পার্টস অফ স্পিচের মতো কাজ করতে পারে। বাট ব্যতীত অর্থে প্রেপোজিশন। এ পর্যন্ত বোঝা গেল বাচ্চারা? এটা ইরশাদ জাহান আইডেন্টিফিকেশনের একটা 2টা ক্লাস নিব, তখন শেখাবো বোন আমার। প্রিপোজিশনটা শেষ হোক। গুলুগুলু শোনা, আজকে প্রিপোজিশনের ক্লাসে আছি, অবশ্যই শেখাবো, একটু সময় দাও। তবে বাট যেটা হতে পারে না, বাট বাট যেটা যেটা হতে পারে না, বাট বাট একটা ভার্ব, অবাক হচ্ছ এটাই সত্য। বাট একটা নাউন হতে পারে, সব শেখাবো। বাট একটা প্রেপোজিশন, প্রেপোজিশন কথা দিচ্ছি শেখাবো। এরপরে বাট, বাট তো কনজাংশন, এটা 9-10 থেকে জানো। বাট কনজাংশন, এই বাটটা হচ্ছে দেখো প্রোনাউন, প্রোনাউন তথা রিলেটিভ প্রোনাউন, যেগুলো কোনোদিন চিন্তাও করো নাই, সেগুলো এখন চিন্তা করতে হবে। কথা বোঝাইতে পারছি বাচ্চারা? থ্যাংক ইউ সবাইকে। আমরা দেখবো ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি এগুলো আলোচনা হবে, প্রেপোজিশনটা শেষ করে আমরা এগুলো আলোচনা করব। আচ্ছা, থ্যাংক ইউ ভাই বোনেরা। এবার যেটা ছিলাম বাট, তাহলে বাট কি অর্থে? ব্যতীত অর্থে প্রেপোজিশন। যেটা যেটা তোমাদের দরকার আমি সেটা সেটা আলোচনা করতেছি, এগুলোই লিখবা। এরপরে দেখো আমি তোমাদের বিটুইন বললাম, এরপরে এই যে দেখো বিসাইডস, বিসাইডসটাও ব্যতীত অর্থে প্রেপোজিশন। এরপরে বাটটা ব্যতীত অর্থে প্রেপোজিশন, উইথাউট ব্যতীত অর্থে প্রেপোজিশন। এই তিনটাই হচ্ছে ব্যতীত অর্থে প্রেপোজিশন। এরপরে তুমি জানো বিয়ন্ড, বিয়ন্ড মানে হচ্ছে বাইরে, বিয়ন্ড দা কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে। এরপরে বাট ফর, সেম ব্যতীত অর্থে প্রেপোজিশন। ক্লোজ টু নিকটে, কনসার্নিং এরা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। কিছু প্রেজেন্ট পার্টিসিপল আছে যারা প্রেপোজিশন হিসাবে কাজ করতে পারে, তার মধ্যে হচ্ছে কনসার্নিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার রিগার্ডিং। রিগার্ডিংটা, রিগার্ডিংটা অ্যাবাউট অর্থে প্রেপোজিশন। অনুরোধ করে লিখবো যে রিগার্ডিং অ্যাবাউট অর্থে প্রেপোজিশন। ক্লাসটা থাকবে রিগার্ডিং অ্যাবাউট অর্থে প্রেপোজিশন। আবার বলতেছি, রিগার্ডিং অ্যাবাউট অর্থে প্রেপোজিশন। কি অর্থে? অ্যাবাউট অর্থে প্রেপোজিশন। আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না। আই নো নাথিং রিগার্ডিং, রিগার্ডিং দ্য ইস্যু, এই ব্যাপারে
আমি কিচ্ছু জানি না। রিগার্ডিং, রিগার্ডিং অ্যাবাউট অর্থে প্রেপোজিশন। রিগার্ডিং কি অর্থে বাচ্চারা? অ্যাবাউট অর্থে প্রেপোজিশন। আচ্ছা, এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কনসিডারিং। কনসিডারিংটা বিবেচনা অর্থে, বিবেচনা এমনটা লাগে, কনসিডারিংটা বিবেচনা, বিবেচনা অর্থে প্রেপোজিশন। আমি অনুরোধ করে বলি, এখন ক্লাসটা দেখো, যখন আরেকবার তুলবা প্রত্যেকটা এক একটা করে দেখবা, তুলবা দেখবা তুলবা। ডাউন মানে জানো, ডেসপাইট, এই যে দেখো মামুর বেটা ডেসপাইট, ডেসপাইটও কিন্তু একটা প্রেপোজিশন। 9-10 তোমার ডেসপাইটের সাথে সাক্ষাৎ হয়েছিল কিভাবে বলো তো? 9-10 তোমার ডেসপাইটের সাক্ষাৎ হয়েছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, মনে আছে? বাদ যুক্ত বাক্যকে তুমি কমপ্লেক্স করতা দো বা অল দো দ্বারা, সেই বাক্যটাকে তুমি সিম্পল করতা ডেসপাইট অথবা ইনস্পাইট অফ দ্বারা। ডেসপাইট প্রেপোজিশন, ডেসপাইট প্রেপোজিশন। অনেকেই ডেসপাইটকে কনজাংশন ভাবতা, কোনো সুযোগ নাই, ডেসপাইট প্রেপোজিশন। সবাই একটু কমেন্ট করো, ডেসপাইট একটা প্রেপোজিশন। সবাই সবাই একটু কমেন্ট করো, ডেসপাইট হচ্ছে প্রেপোজিশন। এখানে আছে দেখো এক্সেপ্ট, এর পরে আছে দেখো এক্সেপ্ট ফর, এক্সেপ্ট, এক্সেপ্ট ফর, এটাও হচ্ছে তোমার ব্যতীত অর্থে প্রেপোজিশন। আমি যেগুলো নিয়ে কথা বলতেছি সেইগুলোই সেইগুলোই বেশি বেশি খাতায় তুলবা, বাকিগুলো তুলবা না, প্রাইমারির জন্য বাকিগুলো দরকার নাই প্লিজ। এরপরে আছে, এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ, এই যে ফলোইং, ফলোইংটা গুরুত্বপূর্ণ। দেখে মনে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, মনে মনে ভাবতেছো হায় আল্লাহ, ভার্বের সাথে আইএনজি, জেরান্ডো হয় পার্টিসিপলও হয়, এটা জেরান্ডো না পার্টিসিপল না, আছে প্রিপোজিশন। ইয়েস, ফলোইং, ফলোইংটা পরে অর্থে, পরে অর্থে প্রেপোজিশন, পরে অর্থে। ফলোইংটা কি অর্থে? পরে অর্থে প্রেপোজিশন। এটা মেবি 45 বিসিএস আসছিল, আর বিসিএস এর প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি বলি ফলোইং, ফলোইং, ফলোইং মাই ডেথ, টেনশন নিও না, প্রেপোজিশনের উপরে আরো দু একটা ক্লাস হবে। ফলোইং মাই ডেথ, ইনের ব্যবহার যেগুলো মনে মনে চাচ্ছো ওগুলো সব শেখাবো। ফলোইং মাই ডেথ, আমার মৃত্যুর পরে, নামিরা, নামিরা উইল হবে, সাকসিড, সাকসিড টু মাই প্রপার্টি, আমার সম্পদের মালিক হবে নামিরা। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ দুটা ভার্ব মনে রাখবা, সাকসিড, সাকসিড ইন সফল হওয়া, সাকসিড ইন সফল হওয়া, সাকসিড, সাকসিড টু মানে হচ্ছে মনে রাখবা উত্তরাধিকারী হওয়া। হ্যাঁ, তোমার বাবা মা মারা গেলে তুমি তাদের সম্পদের মালিক হবা। সাকসিড, সাকসিড ইন সফল হওয়া, এগুলো তো কিছু তথ্য তোলা যায়। কিরে জাফরান, কিছু তো লেখোস না? সিনেমা দেখতেছিস? ও উলালা, আচ্ছা বুঝলাম। তো ওখানে একটু হ্যান্ড নোট কর, হ্যান্ড নোটে একটু এই তথ্যগুলো অ্যাড কর। শয়তান পোলা, দুষ্টু কোথাকার। আচ্ছা হইলো হইলো, আর দেখাইতে হবে না, রাখ। তাই তো না বলি, মামু তুমি চুপচাপ আছো কেন? আচ্ছা, প্লিজ টেনশন নিয়েন না, আমি আমার সর্বটুকুই আপনাদের দেবো ইনশাল্লাহ। তাহলে সাকসিড টু, আরে জাফরান এটা তো লেখা নাই, এটা লিখবি না। সাকসিড ইন মানে সফল হওয়া, সাকসিড টু মানে মানে সাকসিড ইন মানে সফল হওয়া, সাকসিড টু মানে উত্তরাধিকারী হওয়া। ঠিক আছে, যাই হোক, কোনো সমস্যা নেই। এই তথ্যগুলো অ্যাড করেন, এগুলো কোনোদিন কাজে না কাজে লেগে যাবে। আচ্ছা, এরপরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ইনের ব্যবহার। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দেখেন হচ্ছে লাইক, লাইক মতো অর্থে, মতো অর্থে প্রেপোজিশন, লাইক মতো অর্থে প্রেপোজিশন। তোর মতো আমি একটা বন্ধু চাই, আছে না তোর মতো। আচ্ছা ভালো কথা, কোনো সমস্যা নাই। যেমন দেখেন নামিরা, নামিরা লুকস, লুকস লাইক, লুকস লাইক হার ফাদার, নামিরা তার বাবার মতো দেখতে, এই যে লাইক মতো অর্থে প্রেপোজিশন। এবার যদি বলি দেখেন নামিরা, নামিরা টেক, টেক্স, নামিরা টেক্স আফটার, আফটার সরি হ্যাঁ হার ফাদার, নামিরা তার বাবার মতো দেখতে, টেক আফটার মানে মিল থাকা, লুক লাইক মানে মিল থাকা। নামিরা আমরা পাবো, নামিরা রিসেম্বলস, রিসেম্বলস হার ফাদার, রিসেম্বলস এমন একটা ভার্ব, রিসেম্বলস এমন একটা ভার্ব যে প্রেপোজিশন গ্রহণ করে না। এমন অসংখ্য ভার্বের তালিকা আছে, সেগুলো আমরা যাব সিরিয়ালে পাবো।
রিসেম্বল মানেও লেখেন মিল থাকা। এটা হচ্ছে আপনার এইবারে 48 বিসিএস এর প্রশ্ন। কথা বুঝছেন কিনা? রিসেম্বল, এই জন্য বলতেছি এগুলো সবই গুরুত্বপূর্ণ। নামিরা তার বাবার মতো দেখতে, লুকস লাইক হার ফাদার। নামিরা টেক্স আফটার, টেক আফটার, টেক আফটার মানে মিল থাকা, লাইক মানে প্রেপোজিশন, লাইক প্রেপোজিশন, রিসেম্বল মানে মিল থাকা। খুব ভালো করে মনে রাখবেন, টেক, টেক আফটার, টেক আফটার মানে মিল থাকা, টেক আফটার মানে মিল থাকা। মনে রাখবেন লুক আফটার, দূরে মিলাই ফেলেন, লুক আফটার দেখাশোনা করা, দেখা শোনা করা, লুক আফটার মানে দেখাশোনা করা। টেক পার্ট, টেক পার্ট, টেক পার্ট মানে লেখেন টেক পার্ট অংশ নেয়া, টেক পার্ট মানে লেখেন অংশ নেওয়া। টেক প্লেস, টেক প্লেস মানে, টেক প্লেস মানে অনুষ্ঠিত হওয়া, অনুষ্ঠিত হওয়া বা সম্পূর্ণ হওয়া। আপনার বোনের বিয়ে অনুষ্ঠিত হলো বা সম্পূর্ণ হওয়া। আরেকটা আছে কাম অফ, কাম ও ডবল এফ অফ, কাম অফ মানেও, কাম অফ মানে হচ্ছে সম্পূর্ণ হওয়া। কে জানে কোথায় কাজে লাগে? তোলা হলে ডান লিখবেন বাচ্চারা। ওকে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ টু জয়েন দ্য ক্লাস। আচ্ছা, আমি 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 এটা নিয়ে খুব সুন্দর করে বলি, এটা আসলে আপনাদের দরকার, এটা কোনো একদিন বুঝবেন এক্সাম হলে। আচ্ছা, ফলোইংটা পরে অর্থে প্রেপোজিশন, এরপরে লাইক মত অর্থে বললাম। ইন তো জানেন, ইনের আমরা স্পেশাল ব্যবহার শিখবো। ইনসাইড মানে জানেন ভেতরে, আমি তোমার মনের ভিতরে একবার ঘুরে আসতে চাই। ওই যে ভিতর বলে দূরে থাকো, বাহির বলে আসুক না। আচ্ছা, নিয়ার মানে নিকটে, নিয়ার মানে নিকটে, নেক্সট টু মানে জানেন নিকটে। ওভার, ওভার নিয়ে অনেক কথা আছে, ওভার, ওভার আর অন নিয়ে অনেক কথা আছে। চারটা নিয়ে স্পেশাল কথা বলবো, একটা ইন, আর একটা হচ্ছে বাই, একটা অন, আর একটা ওভার। এগুলো নিয়ে অনেক কথা হবে। গুরুত্বপূর্ণ আরেকটা দেখেন, পাস্ট। পাস্ট একটা প্রিপোজিশন, পাস দিয়ে অর্থে, কি দিয়ে অর্থে? পাস দিয়ে অর্থে, পাস্ট। পাস্ট একটা প্রিপোজিশন, পাস দিয়ে অর্থে। কথা বুঝতেছেন কিনা? যেমন দেখেন আপনার গ্রামের পাশ দিয়ে দা রিভার, দা রিভার ফ্লোস, নদীটা প্রবাহিত। পাস্ট দা ভিলেজ, নদীটা প্রবাহিত গ্রামের মধ্য দিয়ে না পাশ দিয়ে? বলেন তো আপু, গ্রামের মধ্য দিয়ে না পাশ দিয়ে? অবশ্যই পাশ দিয়ে। এমন কোনো দিন দেখছেন, এমন কোনো দেখছেন যে গ্রামের মধ্য দিয়ে নদী যায়? যে নদী, গ্রামের নদীর এই পারে যেই গ্রামের নাম, নদীর ওই পারে সেই গ্রামের নাম? জীবনে এমনটা হয় না। নদী যেই পার দিয়ে যায়, ডানে একটা গ্রাম, বামে আরেকটা গ্রাম, নদীর দুই পাশে দুইটা আলাদা গ্রাম, আর ওই গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে। যখন পাশ দিয়ে যাওয়া বোঝাবে, তখন হচ্ছে আপনার, তখন হবে প্রেপোজিশন। সো দিস ইজ, দিস ইজ প্রেপোজিশন, পাশ দিয়ে অর্থে। কি দিয়ে অর্থে? পাশ দিয়ে অর্থে। কথা বুঝাইতে পারছি? জাফরান তুমি ভালোই মজা নিচ্ছ। কিরে জাফরান, চলে গেলি? তোর রুমে বান্ধবী আসছে? ওকে, যেইগুলো দাগাই দিলাম, বিশ্বাস করেন প্রেপোজিশনের তালিকায় যেইগুলো দাগাই দিলাম, এইগুলো আপনি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখবেন বলেই আমার
বিশ্বাস প্রিয় ভাই এবং বোনেরা, যেগুলো দাগাই দিলাম, যেগুলো দেই নাই এগুলো তোলার দরকার নেই, এগুলো নিয়ে জানারও দরকার নাই, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না। তবে যেগুলো দাগাই দিলাম, লাইক, ফলোয়িং, রিগার্ডিং, পাস্ট, বিশ্বাস করেন, এক্সেপ্ট, এগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ আপনাদের এক্সামের জন্য। এবং আমি যদি বলি এক্সেপ্ট, এটা এসেছিল হচ্ছে 49তম বিসিএসে। এক্সেপ্ট কোন পার্টস অফ স্পিচ? প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন। উচ্চারণের ব্যাপারে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন। এদের যেটা কবুল করেন, কবুল বা গ্রহণ করা, কবুল বা গ্রহণ করা, সেটা হচ্ছে আপনার একসেপ্ট, এটা উচ্চারণটা হবে ই কে, একসেপ্ট। আর যেটা ব্যতীত, ইসিপিটি, এটা মানে হচ্ছে ব্যতীত। কি অর্থে? ব্যতীত অর্থে, এটা হচ্ছে আই কে। একসেপ্ট, এটা হচ্ছে একসেপ্ট, এটা হচ্ছে একসেপ্ট। কথা কি বুঝাইতে পারছি ভাই বোনেরা? আশা করি বুঝতেছেন। আচ্ছা, এ ছিল হচ্ছে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ প্রেপোজিশনের তালিকা, যেগুলো একেবারেই ব্যতিক্রম, একেবারে আপনার জন্য জানা ফরজ, আপনার জন্য অনিবার্য। ওই ইন, অ্যাট, টু, গো, ফর, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে কয়েকটা দাগাই দিলাম। তার মধ্যে আবারও বলতেছি, এক্সেপ্ট, এর মধ্যে বাট, এর মধ্যে লাইক, এর মধ্যে ফলোয়িং, এর মধ্যে রিগার্ডিং, এর মধ্যে পাস্ট, এর মধ্যে কনসার্নিং, এর মধ্যে কনসিডারিং। এই হাতে গোনা 7-8টা অবশ্যই গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে। আচ্ছা, এবার চলে আসেন আপনাদের সেই চূড়ান্ত ধারণা জায়গা। লেখেন ইন এর ব্যবহার, সবাই লেখেন ইনের ব্যবহার, যেটা মনে মনে খুঁজছিলেন, ইনের ব্যবহার। ইনের ব্যবহার। আচ্ছা, খাতার বাম দিকে সবাই লেখেন হচ্ছে আপনার ইন, লেখেন ইন প্লাস, ইন প্লাস দিয়ে লেখেন বিশ্বের নাম, বিশ্বের নাম। এরপরে লেখেন হচ্ছে দেশের নাম। এরপরে লেখেন হচ্ছে বড় শহরের নাম। তুমি যেই শহরে বাস করো, ওই যে গান আছে না, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। আপনি এক কাজ করেন, আপনার যে শহর, ওই শহরের সাথে ইন যোগ করে সবাই একটু কমেন্ট করেন। যেমন আমার শহর রাজশাহী, ইন রাজশাহী। আপনার শহর যদি হয় বগুড়া, ইন বগুড়া। সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন প্লিজ। সবাই দেখি আপনাদের জেলা শহর। গৌতম বালা কোত্থেকে রে? যে কটা স্ক্রিনে দেখা যাচ্ছে। তামান্নাপু বাসা কোথায়? ও, আপনাদের তো আবার বিভিন্ন নামে আছে। জুম, কারো নামে জুম আছে হচ্ছে ভিভো, কারো নামে আবার আছে আইফোন। জুমের নাম শুনলে না মাতাল মাতাল লাগে আমার। গরিব মানুষ, আইফোন কিনতে পারি না, সে ঠিক আছে, জুমের নাম আইফোন। আচ্ছা, লেখেন সবাই প্লিজ। একজন লিখছে আসাদুজ্জামান আসাদ, ডেসপাইট একটা প্রিপো, বাহ, সংক্ষেপে, তার চেয়ে প্রিয় লিখলে ভালোই তো রে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। চাঁদপুর, খুলনা, মিম খান, এই মিম খান কে রে বাবা? একদম প্রিয়, সুন্দর সুন্দর দুটো নাম, খান পরিবারের মেয়ে, আবার নাম মিম। হ্যাঁ, তোরা সব পৃথিবীর সুন্দর নাম নিয়ে বসে আছে। হ্যাঁ, খান পরিবার, চৌধুরী পরিবার, দুই পরিবারে মারামারি। আচ্ছা, মাঝখানে প্রেম আমার গান শুরু, প্রেম আমার। আচ্ছা, বড় শহরের নাম। এবার লিখেন হচ্ছে শতাব্দীর নাম, শতাব্দীর নাম, ইন দা সেঞ্চুরি, শতাব্দীর নাম। এরপরে লিখেন হচ্ছে দশকের নাম, দশকের নাম, দশকের নাম। এরপর লিখেন সালের নাম, সাল, সালের নাম, সালানা, সালানা, লেখেন সালের নাম। হ্যাঁ, সালের নাম। এরপরে লিখেন মাসের নাম, মাসের নাম, মাসের নাম। এরপর লিখেন হচ্ছে ঋতুর নাম, মাসের নাম। ভাই, ক্লাস হবে না? এই ফোর্থ ব্যাচের ক্লাসটা চলতেছে, তুমি ওই ক্যামেরা দিয়ে ক্লাসটা দিতা, এটা কোনো কথা হইলো? ক্যামেরাতে হচ্ছে না তো। এটা এখন চেক বলবো আসলে, এখন টেকনিক্যাল জিনিস আসলে এটা তো আগে চেক করতে হবে না? তুমি বিকাল থেকে সময় পাইনি, পরে চেক করতাম। আচ্ছা,
ঋতুর নাম, ঋতুর নাম লিখছেন। আচ্ছা, ঋতুর নাম লেখা হলে সেম ভাবে লেখেন প্লাস, মানে আমার তো অন্য পেজে আসছি, আপনি তো ওই পেজে আছেন। ঋতুর নাম, ঋতুর নাম লেখার পরে লেখেন হচ্ছে ভেতরে অবস্থান। ভেতরে অবস্থান, আমি তোমার মনের ভিতরে একবার ঘুরে আসতে চাই, তো যাও ঘুরে আসো। এরপর লেখেন বিষয়ের নাম, বিষয়ের নাম, ভিতরে অবস্থান, এরপরে বিষয়ের নাম, এরপরে এরপরে লিখেন বিষয়ের নাম, এরপরে 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 কি লিখবেন? আচ্ছা, বিষয়ের নাম লিখছেন, লেখেন মর্নিং, মর্নিং। আচ্ছা, এরপর লিখেন ইভিনিং, ইভিনিং, মর্নিং ইভিনিং। এরপর লেখেন আফটারনুন, মর্নিং ইভিনিং আফটারনুন। ব্র্যাকেট দিয়ে লিখেন কিন্তু, কিন্তু লেখেন অ্যাট নুন, দুপুরবেলা বোঝাইতে অ্যাট হয়, অ্যাট নুন, নুন নুন, দুপুরবেলা বোঝাতে অ্যাট নুন। এরপর লেখেন স্ট্রিট, স্ট্রিট, ব্র্যাকেট দিয়ে লিখেন কিন্তু, কিন্তু লেখেন রোডের আগে, রোড, রোড এর আগে, রোডের আগে অন বসে, রোডের আগে কি বসে? অন বসে। রোডের আগে, রোডের আগে, রোডের আগে অন বসে। আচ্ছা, আশা করি তোলা হয়েছে বাচ্চারা। এগুলো মোটামুটি এগুলোর আগে ইন বসে। আবার বলতেছি, বিশ্বের নাম ইন দা ওয়ার্ল্ড, দেশের নাম চায়না, ইন চায়না, ইন বাংলাদেশ, বড় শহরের নাম ইন রাজশাহী, শতাব্দীর নাম ইন দা সেঞ্চুরি, দশক ইন দা ডিকেড, সালের নাম 2000, 2025, ইন 2025। এরপরে মাসের নাম ইন ফেব্রুয়ারি, 12 মাসের নামের আগে ইন বসে। ঠিকানা থাকলে আপনি চাইলে লিখতে পারেন যে মাসের নামের পরে লিখতে পারেন ঠিকানা উল্লেখ থাকলে, লিখেন তারিখ, তারিখ, তারিখ উল্লেখ থাকলে, তারিখ উল্লেখ থাকলে, তারিখ উল্লেখ থাকলে অন বসে। যদি আপনি বলেন এটা হচ্ছে অক্টোবর, ইন অক্টোবর, অক্টোবরের আগে ইন হয়, ইন অক্টোবর। কিন্তু যদি বলেন আজকে 14 অক্টোবর, তাহলে অবশ্যই অন হবে। খুব ভালো করে মনে রাখবেন, ইন, ইন অক্টোবর, ইন অক্টোবর। কিন্তু অন 14, 14 অক্টোবর, অথবা অন, অন অক্টোবর, অক্টোবর 14, দুই ভাবে লেখা যায়। একটা আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ, দুই ভাবে তারিখ লেখা যায়। কথা কি বুঝতেছেন? ইউ ক্যান রাইট ডাউন টু ওয়েস, দুই ভাবেই, এই দুই ভাবেই তারিখ লেখা সম্ভব। আচ্ছা, আবার বলতেছি, ভালো করে খেয়াল করে দেখেন, মাসের নামের আগে ইন বসে, কিন্তু তারিখ থাকলে অন বসে। মাসের নামের আগে ইন বসে, কিন্তু তারিখ থাকলে, তারিখ থাকলে মাসের নামের আগে ইন বসে, কিন্তু তারিখ থাকলে অন বসে। আচ্ছা, গেল। এবার আসেন আপনাদের প্রিয় খেলোয়াড় প্রশ্ন। লেখেন মেসি, মেসি ওয়াজ, মেসি ওয়াজ বোর্ন ড্যাশ 90, 80, ধরেন 6 ড্যাশ এ পোর ফ্যামিলি। দেখি সলভ করেন সবাই, দুটাই শূন্য স্থান, প্লিজ সলভ। মেসির জন্ম 86 সালে একটা গরিব পরিবারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমরা যেটা করি, আমাদের আমাদের আমি যদি একদম হচ্ছে নিগুড় বাস্তবতা বলি, আমরা যেটা করি সেটা হচ্ছে এই জাতীয় প্রশ্নগুলো আইডিয়া করি, বিশেষ করে আর্টিকেল এবং হচ্ছে, আর্টিকেল এবং হচ্ছে প্রিপোজিশন। পরে প্রথমটা যদি ইন হয়, পরেরটা টু, পরেরটা মানে ফর। বিশ্বাস করেন এগুলো আইডিয়া ভ্যালুলেস, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা অবশ্যই শাল, এটা অবশ্যই হচ্ছে আপনার শাল, এর আগে ইন হবে। আর এখানে হবে হচ্ছে আপনার ইনটু, সবাই এখানে দিবেন ইনটু। প্রশ্ন করতে পারেন হোয়াই, সে ব্যাখ্যা আমি আপনাকে দিব, কিন্তু এটা দিবেন হচ্ছে ইনটু, অন না। আচ্ছা, ইনটু দিয়ে লেখেন হচ্ছে ব্যাখ্যা, সেটা হচ্ছে লেখেন জন্ম, জন্মগ্রহণ, জন্মগ্রহণ বোঝাতে, জন্মগ্রহণ বোঝাতে পরিবার, পরিবার উল্লেখ থাকলে, পরিবার উল্লেখ থাকলে, জন্মগ্রহণ বোঝাতে
পরিবার উল্লেখ থাকলে ইনটু বসে, ইনটু বসে এবং ইনটু বসে এবং পিতা মাতা, পিতা মাতা বা প্যারেন্টস, পিতা মাতা বা প্যারেন্টস উল্লেখ, উল্লেখ থাকলে, পিতা মাতা বা প্যারেন্টস উল্লেখ থাকলে টু অথবা অফ বসে, বসে দুটাই বসানো যাবে। পিতা মাতা বা প্যারেন্টস উল্লেখ থাকলে টু অথবা অফ বসে। কথা বুঝতে পারছি? আচ্ছা, আবারও বলতেছি, লেখেন, সেটা হচ্ছে, লেখেন হচ্ছে জন্মগ্রহণ বোঝাতে পরিবার উল্লেখ থাকলে ইন্টু বসে পরিবার। আমি দেখাচ্ছি, দাঁড়ান। পরিবার উল্লেখ থাকলে ইন্টু বসে, আর লেখেন পিতামাতা বা প্যারেন্টস উল্লেখ থাকলে টুও বসতে পারে, অপও বসতে পারে। এটা অক্সফোর্ডে আছে। আচ্ছা, গেল। এখন কিভাবে হয়? তোলা হলে একটু ডান লিখো বাচ্চারা। আচ্ছা, এবার সেটা হচ্ছে, দেখেন, লেখেন হি, আরেকবার লেখেন, হি ওয়াজ বোর্ন ইনটু এ, লেখেন পোর ফ্যামিলি। হি ওয়াজ বোর্ন ইনটু এ পোর ফ্যামিলি, হতেই পারে সে গরিব পরিবারে জন্ম। আচ্ছা, সবাই যে গরিব পরিবারে জন্মায় তা তো না। ইনটু এ রিচ ফ্যামিলি, ধনাঢ্য পরিবার। ইনটু এ রিচ ফ্যামিলি, রাজনৈতিক নেতার ঘরে কর জন্ম। ইনটু এ পলিটিক্যাল ফ্যামিলি। আচ্ছা, ধরেন নায়িকা পরিমণি ঘরে কারো জন্ম। ইনটু এ কালচারাল ফ্যামিলি, ইনটু এ কালচারাল ফ্যামিলি, হতে পারে না শিল্পী আসিফ বা নায়িকা পরিমণি বা সাকিব খানের ঘরে তার জন্ম। তারা তো এখন থেকে নাটক সিনেমা শুরু করে দিচ্ছে, বোঝেন নাই? আচ্ছা, ভবিষ্যতে একটা কিন্তু সিনেমা হবে, সাকিব বাবা তুমি কার। হ্যাঁ, এরকম একটা সিনেমা হবে। দুই ছেলে, মানে এরা দুই ছেলে নায়ক নায়ক হবে এবং টানাটানি করবে, সাকিব তুমি কার। বোঝেন না? এটা হবে, আপনি দেখেন। কালচারাল ফ্যামিলি, ধরেন কোন ইসলামিক স্কলারে ঘরে কর জন্ম। ইনটু অ্যান ইসলামিক ফ্যামিলি। এখন বর্তমান তো আবার নতুন হয়েছে কি, টিকটকার, টিকটকার হয়েছে না, তো টিকটকারে ঘরে কারো জন্ম, তাহলে কি হবে? ইনটু এ উড়াধুরা ফ্যামিলি। কথা বুঝতেছেন কিনা? উড়াধুরা। আল্লাহ বিশ্বাস করেন, আপনি আপনার সন্তানদেরকে কিভাবে কেমনে বড়লোক করবেন, মানে গড়ে তুলবেন, এটা বিশাল একটা চ্যালেঞ্জ এই ফেতনার জামানায়। তার মধ্যে যে টিকটক, অল্পেতে কঠিন অনেক টাকার মালিক হওয়া, এর এর বিশ্বাস করেন, এর ইনকামটাও সহজ, পতনটাও সহজ। যার অর্জনটা সহজ, পতনটা আরো সহজ। এটা ভালো করে মনে রাখেন। জ্ঞান, জ্ঞান এটা অর্জন কঠিন, এর পতনটাও কঠিন। যার বাস্তব প্রমাণ এই যে দেখেন, এখন আমেরিকা, ইসরায়েল, এরা জ্ঞানের দিকে আগে গেছে, আর আমরা জোরে আমিন না ধীরে আমিন। কথা বলেন নাই? এখন রটা সঙ্গীত না এই সঙ্গীত, সঙ্গীত রাখতে হবে, জোরে আমিন রাখতে হবে, যার যে ঘটনা তার সেই মনে করেন টেনশন। হ্যাঁ, ধরেন আপনি শাহবাগী প্রগতিশীল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ তুই রাখতে হবে। আলে হাদিস জোরে আমিন, কমই ধীরে আমিন, মানে যে যার মতো। মানে আমাদের জ্ঞান বিস্তার আর হচ্ছে না, সব টিকটকার হয়ে গেছে। যাই হোক, ওইদিকে না যাই। এরপরে ধরেন, ধরেন হচ্ছে আপনার ওই যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তার ঘরে কারো জন্ম। তা আপনি বলতে পারেন ইনটু এ অ্যারিস্টোক্রেট, অ্যারিস্টোক্রেট ফ্যামিলি অথবা লুচ্চা ফ্যামিলি। হ্যাঁ, অ্যারিস্টোক্রেট মানে অভিজাত পরিবার, এটাও দিতে পারেন, অথবা লুচ্চা ফ্যামিলি, লিখেন ইনটু এ লুচ্চা ফ্যামিলি। আরে ওই যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের কারণেই তো ওই যে মুনিয়া নামে মেয়েটা মারা গেল, বোঝেন নাই? কোনো ইয়া হয়েছে? অ্যারিস্টোক্রেট বানানটা যদিও ভুল হয়েছে, মাইন্ড করেন না। এ এ আর আই, অ্যারিস্টোক্রেট। ইয়েস, অ্যারিস্টোক্রেট ফ্যামিলি। এই আপনার আশেপাশে কেউ থাকলে কারো শোনায় না, হেডফোন দিয়ে কাজ করেন। হ্যাঁ, আমি তোমার অনেক কথা বলি। আচ্ছা, ওকে, মোটামুটি তাহলে পরিবার বুঝতে পারছেন। পরিবার থাকলে ভাই ইনটু হবে, আপনি যেই পরিবার হন। ও আমরা বেশিরভাগ কি, উই ইনটু, ইনটু এ মিডিল মিডিল ক্লাস ফ্যামিলি। লেখেন ইনটু এ মিডিল ক্লাস ফ্যামিলি। আমরা বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত। তার প্রমাণ কি? আপনি ঈদে তিনটা জিনিস চাইতেন, সবসময় একটা কম পাইতেন ঈদে। খেয়াল করে দেখেন, আপনি যে মধ্যবিত্ত তার প্রমাণ দিবেন কিভাবে? আপনি সবসময় যা চাইতেন ঈদে, তার চেয়ে কম পাইতেন। আচ্ছা, এবার লেখেন হি ওয়াজ
বোর্ন, হি ওয়াজ বোর্ন, তার জন্ম, অফ অবলিক টু জার্মান, জার্মান প্যারেন্টস। হি ওয়াজ বোর্ন অফ অবলিক টু জার্মান প্যারেন্টস। তোলেন আমি বুঝাই দিচ্ছি। হি ওয়াজ বোর্ন অফ অবলিক টু জার্মান প্যারেন্টস। আপনি এই জাতীয় কথা শুনে থাকবেন। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, ইন্ডিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। অর্থাৎ আপনার জন্ম বাংলাদেশে, আপনি সন্তান হয়েছে ওখানে গিয়ে, ওই সন্তানটা বাই বোন সিটিজেন কানাডার, কিন্তু তার বাবা মা হচ্ছে বাংলাদেশি। এইটা হচ্ছে দেখেন, হি ওয়াজ বোর্ন টু অথবা অফ জার্মান প্যারেন্টস, মানে জার্মানি বংশোদ্ভূত। বিশেষ দ্রষ্টব্য দিয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস লেখেন, সেটা হচ্ছে লেখেন প্যারেন্ট। প্যারেন্ট মানে লেখেন, প্যারেন্ট মানে ফাদার, ফাদার অর, ফাদার লেখেন ফাদার অর মাদার। প্যারেন্ট মানে লিখেন হচ্ছে ফাদার অর মাদার, আর লিখেন প্যারেন্টস। প্যারেন্টস মানে লিখেন, প্যারেন্টস মানে লিখেন ফাদার অ্যান্ড মাদার। এটা পরীক্ষায় আসবে, মনে রাখবেন, এটা পরীক্ষায় আসবে, ফাদার অর মাদার। অ্যারিস্টোকেট শব্দটা প্রথম শুনলাম, জি ভাই, অ্যারিস্টোকেট শব্দটা হচ্ছে তোমার আভিজাত, অভিজাত পরিবারকে বলা হচ্ছে অ্যারিস্টোকেট। ওকে, আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমি একটা ছোট রিকোয়েস্ট করি। আই ডোন্ট নো হাউ ইউ টেক ইট, অল অফ ইউ। সত্যি বলতে আমি প্রচন্ড আসলে ক্লান্ত এবং ঘুমন্ত, গায়ের জোরে ক্লাস নিতেছি। কালকে নানির জন্য দৌড়াদৌড়ি করছি প্রচন্ড, রাত্রে ঘুমাইছি 2টায়, ভোরে উঠছি, টানা দিনে অনেকগুলো অফলাইন ক্লাস নিছি। আবার এই যে ধরো একটু খেয়ে তোমাদের, তার মধ্যে আবার পায়ের গত 5 দিনে আমি পায়ে কোনো ধরনের মলম ইউজ করি নাই, আমার অ্যাক্সিডেন্টের পরে। আজকে দেখি পা দিয়ে পুঁজ বেরোচ্ছে, মানে একটু অড কিছু বেরোচ্ছে। তো সত্যি বলতে, যদি ইফ ইউ আর অ্যালাউড মি, যদি তোমরা আমাকে অনুমোদন দাও, অনুমতি দাও, আই ওয়ান্ট টু টেক এ রেস্ট এবং আই ওয়ান্ট টু এন্ড দ্য ক্লাস। আমি আজকে ক্লাস এ পর্যন্তই রাখতে চাচ্ছি। সো এখান থেকে আমরা নেক্সট দিনে শুরু করবো ইনশাআল্লাহ। আমি প্রচন্ড ক্লান্ত, প্রচন্ড, মনে করো যে প্রচন্ড ক্লান্ত, সত্যি কথা। আর পাটা প্রচন্ড ব্যথা করতেছে, পানিও দাঁড়াইতে পারতেছি না। এই জন্য আজকে 1 ঘন্টাতে শেষ করতে চাচ্ছি, ভুল ত্রুটি ক্ষমা করবা ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে প্রতি মাসে আমার 8-10টা ক্লাস থাকবে, সামনে মাসগুলোতে আরো ক্লাস বাড়বে ইনশাআল্লাহ। পুরোটা উজাড় করে তোমাদের শেখাতে চাই, যাতে করে তোমাদের প্রাইমারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ছোট্ট 0.00 অবদান থাকে। আমার খুব ভালো লাগছে, কালকে একটা মেসেজ পেলাম, স্যার আমার বড় বোন পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি আছি বাণিজ্য মন্ত্রণালয়, আমার ভাই আছে একটা কি যেন মন্ত্রণালয়, আমরা 3জনই আপনার ছাত্র ছিলাম। সো দিস ইজ ব্লেসিং ফর আস। আমাদের প্রাপ্তি এতটুকুই, আমাদের প্রাপ্তি এই ভালো লাগাটুকু এতটুকুই। কোনো একদিন দেখা হলে রাস্তায় বা কোথাও, কোনো স্টেশনে বা বিমানবন্দরে বা যেখানে হোক না কেন, কাছে এসে সালাম দিয়ে বলবা, স্যার আপনার কোনো একদিন স্টুডেন্ট ছিলাম, আজকে এখানে আছি। বিশ্বাস করো, সেই দিন বুকটা অনেক বড় চওড়া হবে। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই ওয়ান্ট টু এন্ড আপ দ্য ক্লাস নাও। ইনশাআল্লাহ নেক্সট দিনে তোমাদের সাথে অনেক অনেক কথা হবে। ভুল ত্রুটি মাফ করো। আর আমার নানির জন্য দোয়া চাই, নানি আইসিইউতে আছেন, যেন উনি আমার মায়ের মা, সেই সূত্রে নাড়িটা গাঁথা, আল্লাহ যেন তাকে রিকভার করেন এবং সুস্থ হয়ে আবার ফেরাই দেন, সেবা করার সুযোগ দেন আমাদের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর যে বিষয়টা সবচেয়ে বেশি বলে রাখি, সেটা হচ্ছে যেটা কখনো কল্যাণ আনবে না, বরকত ডেকে আনবে না, সেটা হচ্ছে বাবা মায়ের অবাধ্যতা। এটা খুব ভালো করে মনে রেখো। রক্তের জোরে, আবেগের জোরে তুমি তোমার পিতামাতার অবাধ্য হয়ে যা করবা, এটা তোমার জীবনে সাফারিং ছাড়া ভালো কোনো কল্যাণ বরকত বয়ে আনবে না। তুমি তোমার জীবনে একবার চোখ বন্ধ করে ভেবে দেখো, তাহলে বুঝবা। আমি যখন বাসা থেকে বের হই, আমি আমার মার হাতে 200 টাকা 500 টাকা নোট দিয়ে বের হই। আমি যদি একসাথে তাকে 10,000 টাকা দেই, তাহলে উনি একবার খুশি হবেন, কিন্তু এই টাকাটাই যদি ভেঙে ভেঙে আমি বারবার দেই, উনি বারবার খুশি হবেন। এবং ওনাকে খুশি করতে পারলে আল্লাহ তাআলাও আমার প্রতি খুশি থাকবেন। সো ওয়ান থিং আই ক্যারি আউট ফুললি, উইথ ফুল এফোর্ট, ফুল এনার্জি, আমি আমার একটা জায়গায় খুব বলিষ্ঠভাবে জবাবদিহিতা করতে পারবো, টেক কেয়ার অফ মাই মাদার। বাবা চলে গেছেন অনেক আগে, So এই জায়গাটা খুব শক্তিশালীভাবে নিজের আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি। সো প্লিজ টেক কেয়ার ইউর প্যারেন্টস অর মাদার অর ফাদার, হোয়াট এভার, হু এভার ইজ স্টিল লিভ নাও, এখনো যিনি বেঁচে আছেন। ধন্যবাদ সবাইকে।
ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম।